কবর থেকে টেনে তুলে কতটা গালিগালাজ করবেন সেটা আমার জানা হয়ে গেছে, বোঝা হয়েও গেছে। এবং আমি বিশ্বাস করি অশিক্ষিত মূর্খ লোকের শেষ অস্ত্র হলো গালিগালাজ। এবং আপনারা যারা গালিগালাজ করছেন, আপনাদেরকেও যদি কোনোদিন আমি চিনতে পারি, সুযোগ যদি পাই যে আপনি আমাকে গালিগালাজ করেছিলেন, আমার যদি মৌকা পেয়ে যাই, নিশ্চয়ই আপনাকে ডেকে মিষ্টির দোকানে 100 গ্রাম হলেও বাটা সন্দেশ আমি খাওয়াবো। কারণ আপনি আমার সমাজে প্রতিষ্ঠা হওয়ার পিছনে আপনার যথেষ্ট অবদান আছে। এ ব্যাপারে আমি হিংসা করব না, আমি আমার দায়িত্বটুকু পালন করব। এবারে যে কথাটা বলার, পলিটিক্স তো অনেক ছিল পশ্চিমবঙ্গে, অনেক রাজনৈতিক দল তো ছিল। আমি সেই সমস্ত দলে না যে তৃণমূল দলে কেন এলাম, আমি পরিষ্কার বলছি, দলে আমার কিছু পাওয়ারও নেই, দলে আমার কিছু হারাবারও নেই। আমার পাওয়ারও কিছু নেই, হারাবারও কিছু নেই। সেই জন্য আমার সঙ্গে টক্কর লাগিয়ে খুব বেশি লাভ হবে বলে মনে হয় না। তবে এটা ঠিক, যারা আমাকে এই কাজে উৎসাহিত করেছেন, যারা যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে আমাকে এই জায়গায় আসবার ব্যাপারে পরামর্শ দিয়েছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ, আমি তাদের কাছে চিরঋণী। কেন আমি তৃণমূল কংগ্রেসে ঢুকলাম, পরিষ্কার কথা বলছি। দেশ যখন বিভাজনের মুখে, সেই সময় পশ্চিমবঙ্গের মাটিতে যতগুলি রাজনৈতিক দল আছে, যতগুলো রাজনৈতিক পার্টি আছে, এরা সবাই সুযোগ মতো বিজেপি তাড়াবার ব্যাপারে, আরএসএস তাড়াবার ব্যাপারে সবারই বক্তব্য আছে যে বিজেপি মুক্ত বাংলা চাই। সবাই বলছেন কম বেশি। আমাকে পাটুলি গ্রামটার নাম, সম্ভবত পাটুলিতে এক আধবার মনে হচ্ছে ধর্মসভাও করে গেছি, এসেছি তাই না, নামটা একটু একটু মনে আছে। তো ইতিপূর্বে যারা আমার জলসা বা ধর্মসভা শ্রোতা, তারা হয়তো তাড়াতাড়ি বুঝবেন, যারা প্রথম শুনছেন তাদের হয়তো আমার এই ডয়রা কলাটা শাঁসার আঁটি একটু আলাদা করে খেতে হবে। আমার বক্তব্য যাদের শোনা অভ্যাস আছে তারা হয়তো এক চান্সে বুঝবেন, যাদের শোনা অভ্যাস নেই তাদের হয়তো একটু একটু জটিলতা মনে হবে। তবু আমি বলবো অন্তত ডয়রা কলার দানা আর শ্বাসটা একটু আলাদা করে খাবেন, তাহলে টয়লেটে গিয়ে আবার মুসিবতের সম্ভাবনা থেকে যাবে। যেটা বলছিলাম, কেন আমি এই জায়গাটায় এলাম আর কেনই বা টিএমসি দলকে আমি সাপোর্ট দিলাম। সবাই তো বলছেন বিজেপি মুক্ত রাষ্ট্র বাংলা চাই, আরএসএস মুক্ত আমরা বাংলা চাই, এ কথাটা সবাই বলছেন। তো আমাদের এই পাটুলি গ্রাম সাপোজ কোন সার্কাস দেখিয়ে গাড়িতে করে বাঘ টাক সব নিয়ে যাচ্ছিল, কোন খাঁচার বাঘ হঠাৎ বেরিয়ে পাটুলি গ্রামে নেমে গেছে। ছেলের বাঘ খাঁচার থেকে বেরিয়ে পড়েছে, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, কারণ বাঘ যেন কাউকে আক্রমণ না করে, একটু সতর্ক করে দিলেন ভালো হয়েছে। এখন গোটা গ্রাম উত্তাল হয়ে গেছে, বাঘ কোথায় আছে বের করে মারতে হয়। তা গ্রামের নানা লোকের নানা মত, নানা চিন্তা ভাবনার মানুষ নিয়ে আমাদের একসঙ্গে বসবাস। তো একজন ছুটে এলো, বললো বাঘ কোন দিকে গেছে, বললো কি ব্যাপার, তাহলে আমি বাঘ মারতে বন্দুকটা রিনিউ করে নিয়ে এসছি, আমিও বন্দুকটা নিয়ে বাঘ তাড়াবো। আমি তাকে বন্দুকটা আনো, বন্দুক নিয়ে এলেন। এখানে পাকাটে দিয়ে বাঘ তাড়া পারলো, এটা কঞ্চি দিয়ে বাঘ তাড়া পারলো, এখানে রাইফেল দিয়ে বাঘ তাড়া পারলো। আপনার ইচ্ছা হচ্ছে বাঘটা তাড়াবো, কোন দলে যাবেন? পাকাটির দলে, কঞ্চির দলে, না রাইফেলের দলে? কোন দলে? রাইফেলের দলে। এখানে পাকাটির দলে কমজোরি না, কঞ্চির দলে কমজোরি, রাইফেলটাই বাঘ তাড়াবার জন্য। এটাই যদি স্বাভাবিক মানুষের বুদ্ধি, চেতনা এবং আমাদের বিশ্বাস হয়, তাহলে এই রাজ্যে আরএসএস বিজেপি যেভাবে হামলা চালাবার পরিকল্পনা তৈরি করেছে, এই হামলার হাত থেকে বাংলাকে যদি মুক্ত রাখতে হয়, বাংলাকে যদি নিরাপদ রাখতে হয়, দিল্লির ওই হিংস্র যোদ্ধার জমিদার বাঘের থাবা থেকে বাংলাকে নিরাপদ রাখতে হয়, তাহলে মমতা ব্যানার্জির হাতে 213টা রাইফেল আছে, 213টা এমএলএ আছে। মমতা ব্যানার্জি পারে থেকে, মমতা ব্যানার্জি পারে বাংলা
বললাম ভাই ও তো রাইফেল দিয়ে তাড়াবে 213টা, তোমার পাকাটিতে হবে না, রাইফেল আনতে পারো? তা বলছে আমাদের প্রচুর রাইফেল আছে। আমি বলি কত রাইফেল আছে? তা বলে যা আছে তা তো আছে, আর 199টা হলি 200 হবে। রাইফেল করা আছে? রাইফেল একটা বলতে লজ্জা লাগে। তাহলে রাইফেল আছে, দারুণ শক্তিশালী, বহু আছে। তাহলে কত আছে? তা বললো আর 199টা হলি 200 হবে। তার মানে একটা বলতে লজ্জা লাগছে। আপনি বলুন, যার হাতে একটা রাইফেল সে কি বাঘ তাড়াবার যোগ্য? তা যদি না হয় তাহলে তারা সমাজটাকে ধোঁকা দিয়ে ঘুর ভোটে, একটু ঘুর ভোটে বিজেপির ভোট কেটে যারা, টিএমসির ভোট কেটে যারা বিজেপিকে জিতিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছেন, বাংলার সেই সমস্ত বিষাক্ত প্রাণীদেরকে আমি সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করছি। বাংলার সঙ্গে গাদ্দারি করে, বাংলা ভাষার সঙ্গে গাদ্দারি করে, বাংলার সৌজন্যতার সঙ্গে গাদ্দারি করে যারা বিজেপিকে ঘুর পথে দালালি করে জেতাবার চক্রান্ত করছেন, লক্ষটি বাঙালি কিন্তু আপনার কাছে একদিন জবাব চাইবে। তৈরি হন আপনি। সুতরাং আমি একেবারে চারা পায়ে হাঁটি না, তাহলে কিন্তু আমাদের আরো মোটা অঙ্কের খেসারাত গুনতে হতে পারে। সেই জন্য আমি খুব বিনয়ের সঙ্গে বলছি, আমার যে সমস্ত ভাই বোন, আপনি ভাবছেন মমতা ব্যানার্জি আপনার ক্ষতি করেছে, তৃণমূল দল আপনার ক্ষতি করেছে, তৃণমূল দলের কারণে আপনার অনেক লস হয়েছে, আমি জানি না, তারপরেও বলছি হতে পারে। মেনে নিলাম আপনার কথাটা, আপনার কথাটাই আমি মেনে নিলাম। যদি এই দলটার কারণে আপনার কোনো ক্ষতি হয়, আপনার কোনো লস হয়, আমি যুক্তিতর্কের ঊর্ধ্বে উঠে আপনার কথাটা মেনে নিলাম। সামান্য সামান্য কারণে যদি আপনি মনে করেন যে তৃণমূলের চাইতে বিজেপি ভালো, দোষ থাকে, যদি পাপ থাকে, যদি অন্যায় থাকে, আমি বিতর্কে যাব না, মেনে নিলাম আপনার কথা। মেনে নিয়ে কি একটা কথা বলতে পারি? সেখানে আপনি আছেন, ওই আমাদের বিয়ে শাদী হওয়ার পর যখন ওই আর সংসার যখন হয় না, তখন দুজনকে আলাদা করে দেবো, কি বলেন আপনাদের সমাজে? ডিভোর্স। আমাদের সমাজে ওকে তালাক বলা হয়, আরবিতে তালাক বলা হয়, বাংলা বাঙালি ছেড়ে দেওয়া বলা হয়, আর ইংরেজি ভাষায় ডিভোর্স বলা হয়। তো সংসারে যখন স্বামী স্ত্রীর সংসারে যখন ঠিকঠাক মতো সুখ শান্তি হয় না, তখন দুইজনকে ডিভোর্সের ভাবনা ভাবতে হয়। তো মোড়ল মাতব্বরে আবার বসে উভয়কে বোঝায় যে দেখো মা, তোমার স্বামীর সঙ্গে তোমার হয়তো একটু ঝগড়া হয়, হয়তো একটা চটথাপ্পড় দেয়, একটু মেনে গুছিয়ে নাও। তোমার এই 24 বছর বয়স, এখানে ছেড়ে দিলে তো আবার কোথাও না কোথাও বিয়ে করে তোমার সংসার করতে হবে। এ স্বামী হয়তো হাত দিয়ে মারছে, পরের স্বামী হয়তো পাঁচন দিয়ে মারবে, তা ওই দিকটা না যে বাবা এইটা অন্তত মেনে গুছিয়ে একটু চলো। আবার ছেলেটারও বলা হলো, দেখ বাবা, হয়তো তোর বউটা ঠিকঠাক কথা শোনে না, তো এরপরে আবার যার আনবি সে হয়তো কথা শোনে না, সে এসে যদি আবার তোর গালে একটা চড় মারে, তোরও বলো বিপদ। করতে একটু মানিয়ে গুছিয়ে নে। বুড়ো মানুষেরা আপ্রাণ চেষ্টা করে সংসারটা বাঁচাবার, যখন আর কোনো রাস্তা খোলা থাকে না তখন এবার ডিভোর্স, তাছাড়া তো কোনো উপায় নেই। আর লেখালেখি সব হয়ে গেল, সই স্বাক্ষরও হলো। এবারে মোড়ল জিজ্ঞেস করছেন মেয়ের বাপরে, কাকা তোমার মেয়ে বিয়ে দেওয়ার সময় কিছু দেওয়া টাওয়া হয়েছিল, কিছু দিয়েছিলে? ঠিক আছে। হ্যাঁ কাকা, আমি 2 বড়ি ওজনের হাত দিয়েছিলাম, 3 বড়ি ওজনের 6টা চুড়ি দিয়েছিলাম, নাকের নাকচাবি দিয়েছিলাম, 8 আনা ওজনের কপালের টিকুলি দিয়েছিলাম। সেগুলো কোথায়? ওগুলো সব এখানেই আছে, মেয়ের এসছিল শ্বশুর বাড়িতে আছে। তো মোড়ল আবার ছেলেটা জিজ্ঞেস করলো, কাকা এদেশের সোনা দানা সব নাকি তোমার বাড়ি? তা বলছে হ্যাঁ কাকা, সব আমার বাড়ি আছে। তা বলছে তুমি মেয়ে যখন ছেড়ে দিচ্ছ মালচালগুলো ফেরত দিয়ে দাও। তা বলছে কাকা আমি বউ ছাড়বো, তা মাল ছাড়বো। বউ ছাড়বে কিন্তু
মাল ছাড়বে না। আচ্ছা, মোড়লরা কি এই বিচার মেনে নেবেন? বিচারটা যদি আপনার উপরে দেওয়া হয়, আপনি কি বিচারটা মানবেন? মানবেন? যদি মাল রাখতে হয় তাহলে বউ রাখো, আর যদি বউ ছাড়তে হয় মালও দিতে হবে। যারা মমতা ব্যানার্জির ভুল ধরে অন্য দল অন্য পার্টি করার ইচ্ছা করছেন, আমি তাদের খোলা কানে এই কথাটা নেওয়ার জন্য অনুরোধ করছি। মমতা ব্যানার্জি যদি ভালো না হয়, মমতা ব্যানার্জির সঙ্গে তোমার যদি সংসার না হয়, এই রকম জায়গায় স্টেজ করে হিম্মতের সঙ্গে বলো, আমার বউয়ের লক্ষ্মীর ভান্ডারটা ফেরত দিলাম, আমার মেয়ের কন্যাশ্রীটা ফেরত দিলাম, আমার স্বামীর কৃষক বন্ধুটা ফেরত দিলাম, আমার পরিবারের স্বাস্থ্য সাথী কার্ডটাও ফেরত দিলাম। মমতা ব্যানার্জি যদি অপবিত্র মহিলা হন তোমার কাছে, আমি বিতর্ক করব না। মমতা ব্যানার্জি যদি তোমার কাছে খারাপই হয়, হিম্মত দেখিয়ে মমতা ব্যানার্জির 105টা প্রকল্পকে ফেরত দিয়ে তবে তুমি অন্য জায়গায় সংসার করো, তোমার কাছে আমার কিছু বলার থাকবে না। ঠান্ডা মাথায় বোঝার জন্য অনুরোধ করছি। খুব ভাই হিসাবে, বন্ধু হিসাবে, প্রিয়জন হিসাবে আমি বুঝতে অনুরোধ করছি। আমি জানি না কোন মধু আপনি খাচ্ছেন, তবে আমার যেটা মনে হয়েছে, আমার বাড়িতে বাচ্চাদের প্রতিদিন সকালে একটু মধু আর কালো জিরে খাওয়ার অভ্যাস। একদম ঘুম থেকে উঠবে, একটু মধু হাতে দেবো, 2-4টে কালো জিরে, এইটা খেয়ে তারপরে চা পানি যা খাওয়া হবে। যদি পারেন আপনারাও খাবেন। সকালবেলা মধু আর কালো জিরেটা স্বাস্থ্যের জন্য খুব ভালো, ডাক্তাররা এটাকে খুব ভালো বলে। তো কখনো কখনো মধু ঢালতে যেয়ে পরে পিঁপড়ে একটু খায়, কিন্তু কোনোদিনে আমার মনে হয়নি যে পিঁপড়ে তো মধু খুব ভালোবাসে, অন্তত 50 গ্রাম মধু আলাদা করে এক জায়গায় রাখি, ওরা একটু খাক। কেউ কোনোদিন রসগোল্লা, চিনি, মধু আলাদা করে পিঁপড়েকে কোনোদিন কেউ খেতে দিয়েছে বলে মনে হয়? আলাদা করে কেউ কখনো দেয়নি, কখনোই দেয়নি। এখন দিল্লির জোরদার জমিদাররা পশ্চিমবঙ্গে কিছু পিঁপড়ে বাছাই করে মধু দিল। পিঁপড়েগুলো সেই মধুর কিনারায় খুব মজা করে খাচ্ছে, দারুণ মজা করে খাচ্ছে। যেহেতু এটা বিজেপির দেওয়া মধু, টেস্ট তো দারুণ ভালো। তবে যে বা যারা XYZ বিজেপির দেওয়া এই মধু খাচ্ছেন, আমি তাদের করজোড়ে নিবেদন করছি, একবার মধু আর পিঁপড়ে দিয়ে পরীক্ষা করে দেখবেন। ওই মধু যেখানে আছে, মধুর কানায় পিঁপড়ে মধু খেতে খেতে যখন মধুর উপরে যখন চলে যায়, যে মধু পিঁপড়ে দারুণ মজা করে খাচ্ছিল, একটা টাইমে সেই মধুর ভিতরে ডুবে পড়াই সেই পিঁপড়ের কিন্তু মরণ ঘটে যায়। আপনি যারা লোভ করে, স্বার্থপর হয়ে, জাতির সঙ্গে বজ্জাতি করে বিজেপির এই মধু খাওয়া ধরেছেন, ওই মধুর মাছ দরিয়ায় কিন্তু আপনাকে একদিন ডুবে মরতে হবে। মধুতে ডুবে মৃত্যু হোক, এটা আমিও চাই না, ফিরে আসুন। আমি শেষ কথা বলছি আপনাদের, সুযোগ থাকলে পরে না একদিন আসতাম। শুধু রতিনদা অনেক দিনের বন্ধু মানুষ, খুব ভালোবাসেন। তাছাড়া ফোন করেছেন, আমার অনেক চাপ থাকার পরেও আমি ওই মানুষটার কথা ফেলতে পারিনি, এসেছি। সুযোগ থাকলে আজকে নাঙল দিয়ে দিচ্ছি, পরে একদিন এসে ট্রাক্টর দিয়ে দিতাম, কিন্তু সেই সুযোগটা তো আমার হাতে আর নেই। সামনে আর মাত্র 2-3 দিন সময়, খুব ঠাসা প্রোগ্রামের ভিতরে রয়েছে। আমি শেষ কথা বলছি, মানুষ যখন আনন্দ করে ভোট দিতে যায়, তখন আমাদেরও খুব আনন্দ হয় যে না, গণতন্ত্র এখনো আমাদের দেশে টিকে আছে। আমরা খুব আনন্দ পাই যে না, আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করছি। এই গণতন্ত্রের এক একটা EVM এ দাদার এখানে ক্যান্ডিডেট কতজন আছে? রবীন্দ্রের এখানে 10 জন। তো 10 জনের একটা EVM আপনার সামনে দেওয়া হবে। আপনার পছন্দ মতো দাদার নামটা কোন নম্বর? 5 নম্বর। দাদার নামটা 5 নম্বরে আছে। আপনি 5 নম্বরের জবা ফুলের বটনটা টিপে দিলেন, বটন টিপে দিলেন। আমার একজন জিজ্ঞেস করছে, বলছে ভাই ওই ভোট দেওয়ার সময় বটন টেপা আমি যখন টেপবো, আমি কি বিসমিল্লাহ বলে টিপতে পারবো?
এরকম ফতোয়া কেউ তো জিজ্ঞেস করি। তাই আমি বললাম ভাই তোমার এই মশলার জবাবটা আমার এক দিন সময় দাও। আমি এক দিন, ও কিসি ভোট দেবো না দেবো তা বলিনি, শুধু বলেছে বটন টেপার সময় বিসমিল্লাহ বলি কি টেপা যাবে। এক দিন সময় নিয়ে খুব ভাবলাম, ভেবে চিনতে। ইভিএম মেশিন তো নবীর জমানায় ছিল কি? নবীর জীবনে ছিল না। তাহলে ইভিএম এর ফতোয়াও নবীর জীবনের হাদিস দিয়ে পাওয়া যাবে না। এটা এখন বাস্তবের সঙ্গে যুক্তি তর্ক দিয়ে আমাকে বোঝাতে হবে। তা আমি ওইটা নিয়ে একটু বুঝপাড় করে আমি বললাম ভাই এই ভোট দিয়ে না আমরা সরকার নির্বাচন করি, যারা আগামী 5 বছর আমাদের এই রাজ্য চালাবে, আমাদের এই দেশ চালাবে, ওরা নির্বাচিত হবে, বটন টিপে। তাহলে যারা দেশ চালাবেন, রাজ্য চালাবেন, যারা আমাদের সেবা দেবেন, যারা আমাদের পরিষেবা দেবেন, কাজটা তো চালাবেন, এটা তো চালিকা শক্তি তারা হবেন, কাজটা তো খারাপ না। তা তুই ভাই এমন একটা দল বেছে নিস যে দলের কারণে দেশের জনগণ শান্তিতে থাকবে, দেশ ভালো চলবে, দেশের জনগণ নিরাপদ থাকবে। যদি তোর মনে হয় কোনো দল ভালো না, তাহলে তার ভেতর থেকে খারাপের, অনেক খারাপের ভিতরে এইবারে ভাগ করবি। এই দল 90% খারাপ, এটা 80 ভাগ খারাপ, এটা 50 ভাগ খারাপ, এই দলটা আছে 10 ভাগ খারাপ। তাহলে 90 ভাগ খারাপ যে দল, 10 ভাগ খারাপ যে দল, তাহলে 90টায় ভোট না দিয়ে 10-এ দিস। যেটা কম খারাপ সেইটারে ভোট দিস। তাহলে তাই দেবো আমি। চিন্তাটা তোর মাথা ঘামিয়ে চিন্তা ভাবনা করে সবচেয়ে ভালো দলটারে দিস। আর যদি ভালো দল না পাস, খারাপের ভিতরে যেটা কম খারাপ সেইটাকে যদি ভোট দিস, তাহলে বিসমিল্লাহ একবার না তুই 3 বার পরে বটন টিপিস। আচ্ছা আপনার কি মনে হয় মশলাটা আমি খুব ভুল বলেছি? ভোটের শুরুতে বিসমিল্লাহ বলা কোনো দোষ নেই। তো আপনারা যারা হিন্দু মুসলমান আছেন, বটনটায় টিপলেন, রতিন্দার 5 নম্বর বটনে জোড়া ফুলে চাপ দিলেন, পিপি করে একটা শব্দ হলো, ভিভি প্যাডের জোড়া ফুলের চিহ্নের একটা প্যাড বক্সে পড়ে গেল। ভোট দিলেন মানে শুধু এইটা নয়, একবার টিপলেন, একবার ভিভি প্যাড পড়ে গেল। আমরা ঘুরে এবার শেষে দেখব রতিনদা টোটালে কত ভোট পেয়েছেন, আমরা সেটা পরে গণনা করে দেখব। এই সঙ্গে সঙ্গে আমার এটাও মনে হয়েছে বর্তমান দেশের যা পরিস্থিতি, বর্তমান দেশের যে অবস্থা আমরা উপলব্ধি করছি, দেখছি, সেই পরিস্থিতির ভিত্তিতে আমি একথা চিৎকার করে বলতে পারি, একবার করে রতিনদার 5 নম্বর বটনটা টিপবেন, রতিনদার দিকে একটা ভোট যাবে, আর গণতন্ত্রের রাইফেলের একটা করে দানা অমিত শাহ নরেন্দ্র মোদীর বুকে পাঁচরাকে খাজনা করে যাবে। এই 5 নম্বর বোতাম এত পরিমাণ টিপবেন যতক্ষণ গণতন্ত্রের বুলেটে এরা দুটো অজ্ঞান হয়ে না পড়ে, তত সময় পর্যন্ত এই বটন টিপতেই থাকবেন। এটা শুধুমাত্র রতিনদার ভোট সংখ্যা বাড়ানোর বটন নয়, সেই সাথে সাথে নরেন্দ্র মোদী, অমিত শাহ বুকের পাঁজরাকে গণতন্ত্রের বুলেট দিয়ে ঝাঁঝরা করে দেবার ইভিএম, সেইভাবে আপনাদের কাজ করতে হবে। দয়া করে আমার কথাগুলো যেভাবে শুনেছেন, যেভাবে বুঝেছেন, যদি আমার বক্তব্যের দায়ভার আমার কাছে, আমি বক্তব্য রাখবো, পরে ফারাদ ভাইয়ের কাছে কৈফিয়ত করবেন, উনি জবাব দেবেন না। আমার বক্তৃতার জবাব আমি দেব, আমার আলোচনার দায়বদ্ধতা আমার উপরে। সুতরাং কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করবেন, এবং সেই সাথে সাথে এটাও বলবো, হিন্দু মুসলমান শিখ ইসাই দলিত আদিবাসী মতুয়া সিডিল কাস্ট সিডিল ট্রাইব, আমরা সবাই মিলে এই দেশটা আমাদের পরিবার। আমরা ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ, এটা আমাদের পরিবার। এই পরিবারে সবাই থাকবে, হিন্দু থাকবে, মুসলমান থাকবে, শিখ
থাকবে, ইসাই থাকবে, দলিত থাকবে, আদিবাসী থাকবে, মতুয়া থাকবে, সিডিল কাস্ট সিডিল টাইপ থাকবে, সবাইকে নিয়ে মিলেমিশে আমরা বাঁচবো। এবং এই মিলেমিশে বাঁচার জন্য পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির কোনো বিকল্প নেই। তিনি যেভাবে 71 বছর বয়সেও অসম্ভব রকম পরিশ্রম করে বাংলার সবাইকে আগলে রেখে সুন্দরভাবে রাজ্য পরিচালনার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন, তাই তার জন্য আমার অন্তর থেকে কামনা তিনি সুস্থ থাকুন এবং অভিষেকজি এনারা দুইজনের দীর্ঘ জীবন কামনা করে আপনারা যারা সৈনিক আছেন এবং এখানে যারা দলের নেতৃত্ব আছেন তাদের সবাইকে আমার আন্তরিক সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার এই ছোট্ট আলোচনা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় বাংলা, খোদা হাফেজ।